আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার আব্দুল আলিম। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘন প্রস্রাব নিয়ে। সামনে শীতকাল আসতেছে। এই সময় মানুষের বিভিন্ন বয়সে এই সমস্যাটা দেখা দেয়, ঘন প্রস্রাব। অন্যান্য সময়ও দেখা দেয়। আমরা অল্প সময়ে ঘন প্রস্রাব সম্পর্কে একটু আলোচনা করব। এর ট্রিটমেন্ট কি হতে পারে, ঘন প্রস্রাব হলেই কি সেটা কি সমস্যা, নাকি এটা স্বাভাবিক অবস্থা? ঘন প্রস্রাব হলেই কি আমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নাকি আমি ঘরোয়াভাবে কোনো পরামর্শ মেনে সুস্থ হতে পারব? ঘন প্রস্রাব হলেই কি আমাকে ওষুধ খেতে হবে, নাকি আমি কোনো স্বাস্থ্যবিধি মেনে কোনো খাবার দাবারের মাধ্যমে সুস্থ হতে পারব? ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা খাবার খাই, আমাদের খাবারের মধ্যে সলিড অংশ থাকে, তরল অংশ থাকে। সেই খাবার থেকে খাদ্য হজম হয়। হজম হওয়ার পরে সেই খাদ্য থেকে যে শক্তিটা উৎপাদিত হয় সেটা আমাদের বুদ্ধিতে অ্যাবজর্ব হয় বা শোষণ হয়। এই শোষণের মাধ্যমে আমাদের খাদ্য থেকে উৎপাদিত শক্তি ব্লাডে চলে যায়। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। আমাদের শরীরে মূত্র তৈরি করার জন্য ইউরিনারি অর্গান ফাংশন করে। ইউরিনারি অর্গানের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিডনি ব্লাড সাইকা মূত্র তৈরি করে। আমরা যে খাদ্য গ্রহণ করি, তরল অংশ সলিড অংশ উভয় অংশ থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাডে তরল অংশ, প্রয়োজনীয় অংশটা ব্লাডে চলে যায় এবং সলিড অংশটা স্টুলের মাধ্যমে বের হয়ে যায়। তরল অংশ আমাদের শরীর থেকে দুই ভাবে বের হয়, একটা হলো ঘামের মাধ্যমে, আর একটা হলো ইউরিন বা মূত্র পাসের মাধ্যমে। তাহলে এই যে কিডনি ব্লাড থেকে মূত্র তৈরি করে, এটা কিডনির স্বাভাবিক একটা ফাংশন হলো সে ব্লাডকে ছাকবে, প্রয়োজনীয় অংশ ব্লাডে আবার ব্যাক করে দিবে, আর অপ্রয়োজনীয় যেটা সেটা মূত্রের মাধ্যমে বের করে দিবে। এটা হলো কিডনির স্বাভাবিক একটা কাজ। একজন সুস্থ মানুষের শরীরে, প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষের শরীরে মোট 5 থেকে 6 লিটার ব্লাড। এই 6 লিটার ব্লাড, টোটাল ব্লাড কিডনি সাইকা যে মূত্র তৈরি করবে, এতে কতটুকু সময় নেয়? আমরা আলোচনাটা আপাতত এই জায়গায় রেখে আমরা একটু ভিন্ন জায়গায় ঘুরে আসি, তাহলে আমার কথা বুঝতে সুবিধা হবে। রোগীরা এসেই আমাদের সাথে প্রথমেই বলে, স্যার আমার তো ঘন প্রস্রাব। তো আমাদের তখন প্রশ্ন থাকে যে আপনার যে ঘন প্রস্রাব আপনি কিভাবে নির্ণয় করবেন? 1 ঘন্টায় আপনার কতবার প্রস্রাব হয়? এখানে একটু ছোট্ট বিষয় বলে রাখি, 1 ঘন্টার মধ্যে যদি কারো একবার প্রস্রাব হয় তাহলে এটা তার কোনো সমস্যা না। কারো কারো যদি 1 ঘন্টায় 2 বারও হয় তাহলে সেটাও তার জন্য সিভিয়ার কোনো প্রবলেম না। তাহলে আমরা প্রথমেই বললাম, যদি 1 ঘন্টার মধ্যে 1 বার অথবা 2 বার কারো প্রস্রাব হয় তাহলে এটা তার জন্য বড় ধরনের কোনো ইঙ্গিত বহন করে না। এখানে চিকিৎসার কোনো প্রয়োজন নেই, এটা একটা নরমাল ফিজিওলজি। 1 ঘন্টায় 1 বার প্রস্রাব হবে, এটা একদম স্বাভাবিক একটা বিষয়, এটা কোনো সমস্যা না। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো 15-20 মিনিট পর পরই প্রস্রাবে যেতে হয়। 1 ঘন্টায় 3 বার বা 4 বার প্রস্রাব করতে হয়।
1 ঘন্টায় 3 বার অথবা 4 বার প্রস্রাব করতে হচ্ছে, এটা সমস্যা। এখন 1 ঘন্টায় 3 বার 4 বার প্রস্রাব হলে সেটা সমস্যা, ঠিক আছে, তবে আমি চিকিৎসকের পরামর্শ কখন নিব? আমার কি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার, নাকি আমার ঘরোয়াভাবে কোনো কাজ করলেই আমরা সুস্থ হতে পারবো? এই বিষয়টা একটু পরে আসি। আমি আলোচনাটা যেই জায়গায় একটু আগে রেখেছিলাম, যে আমাদের বডির টোটাল ব্লাডকে কিডনি থেকে মূত্র তৈরি করে, অর্থাৎ ব্লাডের প্রয়োজনীয় অংশ যেটা সেটা আবার ব্লাডে পাঠিয়ে দেয়, আর অপ্রয়োজনীয় জলীয় অংশ, তরল অংশ যেটা সেটা মূত্র তৈরি করে ব্লাডারে, ইউরেটার দিয়ে ব্লাডারে পাঠিয়ে দেয়। এই জায়গায় আমরা আলোচনা রেখেছিলাম। এখন প্রশ্ন হলো, এই যে মানবদেহে টোটাল ব্লাড কিডনি থেকে মূত্র তৈরি করে, এতে সময় কতটুকু লাগে? আমরা আজকে কথা বলছি অ্যাডাল্ট এজ, প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে বা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আমরা আজকে কথা বলছি না। তাহলে এতে সময় কতটুকু লাগবে? একজন সুস্থ মানুষের টোটাল ব্লাডকে থেকে কিডনি মূত্র তৈরি করতে, অর্থাৎ টোটাল ব্লাড কিডনি যে ছাকে, এতে সময় লাগে 40 মিনিট। এখন কেউ যদি 40 মিনিট পরে একবার প্রস্রাব করে, তাহলে এটাও তার কোনো সমস্যা নয়। তাহলে আমরা জানি, একটু আগে যেটা বলেছিলাম, যে 1 ঘন্টা পর পর যদি কেউ প্রস্রাব করে সেটাও সমস্যা না, এবং কেউ যদি 1 ঘন্টায় 2 বার প্রস্রাব করে সেটাও তেমন কোনো সমস্যা না। কিন্তু সমস্যা কখন? যখন 2 এর অধিক 3, 4, 5 বার হয়ে যায় 1 ঘন্টার মধ্যে প্রস্রাব করা, এটা সমস্যা। এখন কথা হলো, আমরা এই ক্ষেত্রে একটু ছোট্ট চিন্তা করি যে ওনার অনেক রোগী এসে বলেও যে স্যার, আমি তো প্রস্রাব ঘন ঘন হয় দেখে আমি ডায়াবেটিস পরীক্ষা করেছি, না আমার ডায়াবেটিস নেই, আমার ডায়াবেটিস স্বাভাবিক, তাহলে আমার ঘন ঘন কেন প্রস্রাব হয়? ঘন ঘন প্রস্রাব হওয়ার পিছনে অনেক কারণ থাকে। আমরা আজকে খুব স্বাভাবিক একটা কারণ আলোচনা করব। আমরা প্রাথমিক পর্যায়ে তখন তার খাদ্যাভ্যাসের দিকে একটু গুরুত্ব দেই, যে আসলে আপনি যে সারাদিন খাচ্ছেন, পানি কি পরিমাণ খাচ্ছেন, আপনার খাদ্য তালিকা বিগত 1 সপ্তাহ বা তার আগে থেকে, অর্থাৎ 7 দিনের খাদ্য তালিকার একটা নেই। আপনি 1 সপ্তাহে কোন বেলায় কি খাচ্ছেন, বা সারা দিনে আপনার খাদ্য তালিকায় কি কি থাকে। যদি দেখা যায় সে তার এই খাদ্য তালিকার মধ্যে প্রথমত পর্যাপ্ত পানি খাচ্ছে, প্রচুর পানি খায়, তাহলে যে ব্যক্তি প্রচুর পানি খাবে তাহলে তার ঘন ঘন প্রস্রাব হতেই পারে, সেটা একটা স্বাভাবিক বিষয়। 1 ঘন্টার মধ্যে 2 বার 3 বার হয়ে যেতে পারে। কিন্তু পানি খুব বেশি একটা খাই না, তারপরেও ঘন্টায় 3 থেকে 4 বার প্রস্রাব হচ্ছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? এখানে ছোট্ট একটি পরামর্শ হলো, যারা এরকম সমস্যা ভুগছেন তাদের জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের পরামর্শ হলো, আমাদের খাদ্য তালিকার মধ্যে সোডিয়াম সমৃদ্ধ খাবার যুক্ত করলে, এখন সোডিয়াম সমৃদ্ধ খাবার কেন খাবো, আর সোডিয়ামের ফাংশনটা কি? অনেক ফাংশন আছে, একদম সিম্পল একটা জেনারেল ফাংশন আমি বলছি, সেটা হলো আমাদের দেহে আমরা যে পানি খাই অথবা অন্যান্য খাবার খাই, সেই খাদ্যের মাধ্যমে যে জলীয় অংশ আমাদের দেহ শোষণ করে ব্লাডে, এটাকে সেল টিস্যুতে দীর্ঘ সময় পানিকে ধরে রাখে সোডিয়াম। তাহলে সোডিয়াম আমাদের দেহে পানিকে বেশি সময় ধরে রাখে। এখন কারো যদি ডায়রিয়া হয়, বমি হয়, তখন কি হবে? তার বডি থেকে তরল অংশ খুব বেশি পরিমাণ বের হয়ে গেল, তাহলে সোডিয়ামের ঘাটতি হলো। এজন্য তখন কিন্তু তাদেরকে খাবার স্যালাইন, বাসায় বানানো স্যালাইন অথবা ওটস স্যালাইন, এটা খেতে দেওয়া হয়। খুব সিভিয়ার হয়ে গেলে আইভি স্যালাইন তাকে দেওয়া হয়। তাহলে কিসের ঘাটতি হলো? সোডিয়ামের ঘাটতি হলো। এখন কারো যদি খাদ্য তালিকায় আমরা লক্ষ্য করি যে সে যে খাবারগুলো খাচ্ছে, বেশিরভাগ খাবারগুলোর মধ্যেই সোডিয়াম সমৃদ্ধ খাবার নেই, তাহলে সোডিয়াম পটাশিয়াম সমৃদ্ধ খাবার যদি তার খাদ্য তালিকায় কম থাকে, সেই ক্ষেত্রে এই যে সেল টিস্যুর মধ্যে যে জলীয় অংশটা, সেটা বেশি সময় ব্লাড ধরে রাখতে পারে না, বাধ্য হয়ে সে খুব দ্রুত এটাকে বডি থেকে বের হয়ে যাওয়ার একটা প্রসেস হয়, তখনও কিন্তু তার এই ঘন প্রস্রাব দেখা দিতে পারে।
তাহলে সোডিয়ামে যদি বডির ভিতরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলেও অনেক সময় ঘন প্রস্রাব হতে পারে। বিশেষ করে যে সমস্ত রোগীদের ব্লাডের গ্লুকোজ লেভেল ঠিক থাকে কিন্তু তারপরও তার ঘন ঘন প্রস্রাব হয়, খুব বেশি পানি খায় না তারপরেও তার ঘন ঘন প্রস্রাব হয়, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে তাদের খাদ্য তালিকা থেকে আমরা লক্ষ্য করি যে সোডিয়াম সমৃদ্ধ খাবার তার যথেষ্ট পরিমাণ খাদ্য তালিকায় আছে কিনা। যদি খাদ্য তালিকায় সোডিয়াম সমৃদ্ধ খাবার যথেষ্ট পরিমাণ থাকার পরেও ঘন প্রস্রাব হয়, সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি আপনি প্রাথমিক অবস্থায় থাকেন যে আপনি খুব বেশি একটা পানি খাচ্ছেন না তারপরও ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তাহলে আমি যে খাদ্য তালিকাগুলো বলছি এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় আছে কিনা আপনি একটু লক্ষ্য করেন। যদি দেখেন হ্যাঁ আপনার খাদ্য তালিকায় এগুলো রয়েছে তারপরেও ঘন প্রস্রাব হচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা ডিজিজ, আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আর যদি দেখেন আপনার খাদ্য তালিকায় এই খাবারগুলোর গ্যাপ রয়েছে, তাহলে আপনি সেইগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন, সেগুলো খান, পর্যাপ্ত পরিমাণ পানি খান, ইনশাআল্লাহ এটা থেকে মুক্তি পাবেন। তাহলে সোডিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি কি? অনেক খাবার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য খাবার হলো খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। এটা একটা অন্যতম সোডিয়ামের উৎস। সামুদ্রিক মাছ, যে কোনো রকমের সামুদ্রিক মাছ, এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম পটাশিয়াম থাকে, তাহলে আপনার খাদ্য তালিকায় সোডিয়াম সামুদ্রিক মাছ নিতে পারেন। ডাবের পানি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। শাকসবজি, রঙিন সবুজ শাকসবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। পাকা ফল, রঙিন ফল, এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রয়েছে। যদি আপনি দেখেন আপনার খাদ্য তালিকায় এগুলো কম রয়েছে, তাহলে অবশ্যই আপনার শাকসবজি, সামুদ্রিক মাছ এবং সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। এতে করে সোডিয়ামের মাত্রা ব্যালেন্স হবে এবং আপনার এই ঘনপ্রস্রাব থেকে আপনি মুক্তি পাবেন। যদি এতে করেও আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। সেক্ষেত্রে ছোট্ট আরেকটু কথা বলে রাখি, অনেকে আমরা একটা ভুল করি, অনেক রোগী এসে বলে স্যার আমার ঘন ঘন প্রস্রাব হয়, এজন্য আমি পানিই খাই না। এটা মারাত্মক একটি ভুল, কারণ পানি না খেলে দেহের যেই পানির স্বল্পতা দেখা দিতে পারে, সেক্ষেত্রে অনেক অন্যান্য জটিলতা তৈরি হতে পারে, কিডনি ডিসফাংশন হতে পারে, ব্লাডের মধ্যে জলীয় অংশ কমে যেতে পারে। এই জন্য পানি খাওয়া বন্ধ করা যাবে না, ঘন ঘন প্রস্রাব হলেই পানি খাওয়া বন্ধ করা যাবে না, অল্প অল্প করে বারবার পানি খেতে হবে। আরেকটি কথা, একজন সুস্থ মানুষের জন্য প্রত্যেক 40 মিনিট পর তাকে পানি খেতেই হবে। আমি তো বলি 1 ঘন্টায় মিনিমাম 3 বার পানি খেতে হবে। 20 মিনিট পর পর অল্প অল্প করে পানি খেতে হবে। 1 ঘন্টায় একজন সুস্থ মানুষকে অবশ্যই 3 বার পানি খেতে হবে। এবং এই পানিটা একবারে বেশি খাবো না। অনেক মানুষ এসে বলে স্যার আমরা অনেক পানি খাই, কিভাবে খান? তো একবারে 1 লিটার খেয়ে ফেলি না, একবারে 1 লিটার বা তার বেশি বা এরকম অনেক পানি একবারে খাওয়া যাবে না, অল্প অল্প করে বারবার পানি খেতে হবে। 40 মিনিট পর একবার অবশ্যই পানি খেতে হবে এবং 1 ঘন্টায় আমি বলি সুস্থ থাকতে হলে 3 বার। নিয়ম মেনে পানি খেয়ে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক, ঘন প্রস্রাব থেকে মুক্তি পেতে হলে নিয়ম মেনে পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ সোডিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। এতে করে যদি আপনি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ, যদি এতেও আপনি সুস্থ না থাকেন, কোনো রকমের আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এরকম বিষয়গুলো যদি আপনি ফেস করেন, আমরা প্রাকৃতিকভাবে যে পরামর্শগুলো দিলাম সেগুলো মানার চেষ্টা করুন। তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। হোমিওপ্যাথিতে পেশেন্ট ভিত্তিক ইন্ডিভিজুয়ালাইজ যথেষ্ট চমৎকার চিকিৎসা রয়েছে। যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সিমটোমেটিক, প্রত্যেক ব্যক্তি ভিত্তিক আলাদা আলাদা মেডিসিন নির্বাচিত হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে একটি আদর্শ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনার যে কোনো রোগের সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের চেম্বার লোকেশন 319 জুরাইন টাওয়ার, জুরাইন শপিং কমপ্লেক্স, নিচতলা, দোকান নং 2, জুরাইন রেলগেট সংলগ্ন।
জুরাইন পোস্তাকলা, জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ার, নিচতলা, আল মদিনা হোমিও হল। এবং আমাদের এই ভিডিও দেখে যদি সামান্যতম উপকৃত হন, এটাই আমাদের সার্থকতা। যে কোনো পরামর্শে আল মদিনা হোমিও হল সবসময় আপনাদের পাশে থাকবে। আমি ডাক্তার আব্দুল আলিম যে কোনো রোগের সেবায় সবসময় আপনাদের পাশে থাকবো। আজকের জন্য এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।